আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমরা নবম অধ্যায়ের প্রায় শেষ অংশে চলে আসছি, এসিড ক্ষারক সমতা। আজকে আমরা শেষ অংশটা নিয়ে আলোচনা করব। শেষের অংশটা থেকেও তোমার প্রশ্ন কিছুটা আসে, কিছু কিছু অংশ আসে যেটা তোমার প্রায় 4 নম্বরের জন্য চলে আসে অথবা কখনো 2 নম্বরের জন্য আসে। আমরা এই প্রশ্নগুলো আজকে দেখব এবং এই পাঠগুলোও দেখব। এই পাঠগুলো তোমার গুরুত্বপূর্ণ, কিছু গুরুত্বপূর্ণ অংশ আছে। শুরুতেই আমরা তোমার এখান থেকে পিএস এর ধারণাটা নিয়ে নিব। পিএসটা কি খেয়াল করবে সবাই। পিএস এটাকে যদি আমরা বলতে চাই তাহলে এটা পাওয়ার অফ হাইড্রোজেন হয়, অর্থাৎ হাইড্রোজেনের ক্ষমতা। আমরা যদি সংজ্ঞাটা বলতে চাই তাহলে পিএস এর সংজ্ঞাটা হচ্ছে যে তোমার কোনো দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে ওই দ্রবণের পিএস বলা হয়। আমি তোমাকে সংজ্ঞাটা মুখে বললাম, এটা গাণিতিক একটা ফর্ম লেখা যায়, সেটা আমি লিখে দিব তোমাকে। এই গাণিতিক টার্মটা যদি তোমার মনে থাকে তাহলে এখান থেকে তুমি সংজ্ঞাটা বলতে পারবে। আমি সংজ্ঞাটা আবারও বলছি, কোনো দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে ওই দ্রবণের পিএইচ বলা হয় বা পাওয়ার অফ হাইড্রোজেন বলে। একটু খেয়াল করবে, দেখো তুমি এখানে কি কি বললে মুখে। কোনো দ্রবণের হাইড্রোজেন আয়ন, তাহলে H+ দ্বারা হাইড্রোজেন আয়ন বোঝানো হয়। আর ঘনমাত্রা বোঝাতে এভাবে তোমার তৃতীয় বন্ধনী ব্যবহার করা হবে। তৃতীয় বন্ধনীর মধ্যে যদি কোনো রাসায়নিক উপাদান থাকে তাহলে সেটাকে তার ঘনমাত্রা বোঝানো হয়। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদম, তাহলে -log H+। কি বলা হয়? ওই দ্রবণের পিএইচ বলে। তাহলে পিএইচ এর গাণিতিক যে রূপটা হয় সেটা হচ্ছে এরূপ। তাহলে এখান থেকে তুমি সংজ্ঞাটা বলতে পারবে, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে ওই দ্রবণের পিএইচ বলা হয়। তাহলে তুমি পিএইচ এর সংজ্ঞাটা পেয়ে গেলে। হ্যাঁ, এখান থেকে তোমার যে বিষয়গুলো তুমি জানতে পারবে সেটা হচ্ছে যে আমরা এই পিএইচ থেকে কিছু মান বের করতে পারবো। কিভাবে মানটা বের করতে পারবো দেখো, এখানে তুমি একটু খেয়াল করে দেখো। যদি তোমার এখানে পিএইচ এর মানটা, যেমন ধরো তোমার এখানে যদি পিএইচ এর মানটা এমন হয়, কোনো একটা দ্রবণের ক্ষেত্রে tan−7 হয়, তাহলে তুমি এই মানটাকে এখানে বসাও। বা এখানে পিএইচ এর মান না, H+ এর মানটা যদি tan−7 হয় তাহলে এখন এটাকে তুমি এখানে বসাও। তাহলে বসালে কি হয় দেখো তো একটু খেয়াল করে। পিএইচ ইকুয়াল -log tan−7। হ্যাঁ, তাহলে এটা পিএইচ মানটা আসবে কত দেখো, +7 আসবে। কিভাবে +7 আসবে? এই যে তোমার log 10 বা log ই যেটা হয়, ই ভিত্তিক যেটা হয় অথবা তোমার 10 ভিত্তিক যেটা হয়, সেটার ক্ষেত্রে আমরা 1 লিখি। তোমরা যেটা জেনারেল ম্যাথের মধ্যে সূচকের অঙ্কের মধ্যে গেলে পেয়ে যাবে। তাহলে এখানে যদি তোমার এটা 1 হয় তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে 7 হয়ে যায়। তাহলে পিএইচ মান 7 পেয়ে গেলাম। পিএইচ মান 7 এর অর্থ হচ্ছে যে ওই দ্রবণটা নিরপেক্ষ। আমরা সামনের অংশে গেলে, কিছুটা সামনে গেলে তোমার পেয়ে যাব সেখানে পিএইচ স্কেলের ব্যবহার আছে। আমরা সেখান থেকে তোমার এই বিষয়টা আরো বিস্তারিত জেনে নিব। তাহলে পিএইচ মান 7 পেলাম। ধরো তোমার এখানে যদি আরো H এর মানটা, অর্থাৎ হাইড্রোজেন আয়নের মানটা যদি আরো পরিবর্তন হয়, যেমন ধরে H+ এর মানটা যদি তোমার tan−10 হয়, তাহলে তুমি এখন এখানে বসিয়ে দাও। পিএইচ সমান তুমি জানো -log H+, এটা তুমি জানো। তাহলে এখন তুমি যদি এখানে মানটাকে বসাও, এখানে তুমি লিখতে পারো আমরা জানি দিয়ে। এগুলো তোমাকে জানানোর জন্যই দেখানো। আসলে তুমি একটা দ্রবণের পিএইচ মানটা কিভাবে নির্ণয় করতে হয় সেজন্যই তোমাকে এগুলো লিখে দেখাচ্ছি। আর যখন ইন্টার উঠে যাবে আল্লাহ বাঁচিয়ে রাখলে, তখন তোমার ইন্টার কিন্তু এই ধরনের অঙ্কগুলো আছে। তাহলে এখানে তোমার পিএইচ মানটা 10 চলে আসে। হ্যাঁ, পিএইচ মানটা যদি 10 হয় তাহলে সেটা ক্ষারধর্মী হয়। আর পিএইচ মানটা যদি 7 এর নিচে হয় তাহলে সেটা অ্যাসিডধর্মী হয়। সেটা আমরা সামনের অংশে গেলেই পেয়ে যাব। তাহলে তোমার এই ছিল মূলত পিএইচ নিয়ে কথা। পিএইচ কি, বা তোমার পিএইচ কোন একটা দ্রবণের পিএইচ মানটা কিভাবে নির্ণয় করা হয়, নির্ণয়ের মাধ্যমে সেটা কি অ্যাসিডের দ্রবণ না ক্ষারকের দ্রবণ, এই জিনিসটা কিভাবে জানা যায় সেটাই তুমি জানলে। এবার চলে আসো আমরা পিএইচ এর পরিমাপটা একটু জেনে নিই। এখানে আসলে তোমার অধিকাংশ যে পার্টগুলো আছে সেগুলো হচ্ছে তোমার অধিকাংশটাই হচ্ছে তোমার এখানে মুখে বলতে হবে যে পার্টগুলো দেওয়া আছে তোমার এখানে পিএইচ পরিমাপ। আচ্ছা, পিএইচ পরিমাপটা দেখো এখানে পিএইচ স্কেলের সাহায্যে, যে আমরা স্কেলে চলে আসলাম, পিএইচ স্কেলের সাহায্যে পিএইচটা পরিমাপ করা যায়। এখানে তোমার পিএইচটা দুইভাবে পরিমাপ করা যায়। একটা হচ্ছে যে তোমার কোনো একটা উপাদান স্কেলের সাহায্যে ব্যবহার করে, অর্থাৎ এখানে যে দ্রবণটা থাকবে দ্রবণ থেকে সরাসরি তোমার স্কেলের মানের উপর ভিত্তি করে বের করতে পারবে। আর আরেকটা হচ্ছে যে পরীক্ষার সাহায্যে বের করতে পারবে। এখানে কিন্তু পরিমাপ পদ্ধতিটা দুই প্রকার।
একটা হচ্ছে তোমার এভাবে স্কেল ব্যবহার করে বের করবে, আরেকটা হচ্ছে পরীক্ষণের সাহায্যে তুমি বের করবে। চলে আসো আমরা পিএস স্কেলটা ব্যবহার করে কিভাবে নির্ণয় করতে পারি। হ্যাঁ, তোমরা ক্লাস 6-7 গ্রাফের অঙ্ক করে আসছো, সেখানে তোমার সংখ্যা রেখা ব্যবহার করেছিলে গ্রাফের অঙ্কের মধ্যে। আমরা এখানে যে সংখ্যা রেখাটা ব্যবহার করব, এটা মানটা 0 থেকে তোমার 14 পর্যন্ত হবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। হ্যাঁ, একটু খেয়াল করে দেখো, এখানে যে 7 যে অঙ্কটা তুমি দেখতে পাচ্ছ সেটা কিন্তু তোমার নিরপেক্ষ অবস্থায় আছে, তাহলে এটা হচ্ছে নিরপেক্ষ। আর এর থেকে যদি নিচের দিকে হয় তাহলে সেটা অ্যাসিড, আর যত নিচে আসবে তত অ্যাসিড ধর্মটা বৃদ্ধি পাবে, আর এর থেকে যত উপরের দিকে যাবে তত ক্ষারকের ধর্মটা বৃদ্ধি পাবে। এটাই হচ্ছে মূলত পিএস স্কেল, যেখানে তোমার মানের উপর ভিত্তি করে কোনো একটা দ্রবণ সেটাকে অ্যাসিড ধর্মী না ক্ষার ধর্মী সেটা নির্ণয় করা যায়। যেমন তুমি একটু খেয়াল করো, এখানে তোমরা যে সংখ্যা রেখাটা ব্যবহার করেছিলে, এখানে ধনাত্মক ঋণাত্মক দুই ধরনের সংখ্যাই ছিল, আর 0 ছিল মূল বিন্দু। এখানে আসলে আমরা যে পিএস মানটা ব্যবহার করে আসলাম, এখানে এইচ প্লাসের মানটা দেখেছিলাম, অর্থাৎ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা ঋণাত্মকই ছিল। তবে আমরা এখানে স্কেলের ক্ষেত্রে সবগুলো মানই ধনাত্মকই ব্যবহার করব। একটু দেখো, তুমি খেয়াল করে এখানে দেখো কালার চার্টও দেওয়া আছে তোমার। এখানে কালার চার্ট বলতে তোমার এখানে যে বর্ণের পরিবর্তনগুলো হয়, বর্ণের পরিবর্তনটা তোমার কিরূপ হলে সেটা তীব্র হবে বা কিরূপ হলে সেটা লঘু হবে সেটাই নির্ণয় করা হয় ওই বর্ণের পরিবর্তনের মাধ্যমে। যেমন তুমি একটু খেয়াল করো, তুমি এই 7 থেকে যত নিচের দিকে আসবে ততই কিন্তু অ্যাসিডের ধর্মটা বাড়বে, 7 থেকে যত উপরের দিকে যাবে ততই কিন্তু ক্ষারকের ধর্মটা বাড়বে। তাহলে তোমার এভাবে ধর্ম বৃদ্ধির সাথে সাথে, যেমন তোমার এখানে যখন মানের পরিবর্তনটা আস্তে আস্তে হবে, তখন কিন্তু তোমার দেখা যায় বর্ণের পরিবর্তনটা কিন্তু তোমার বইয়ে যে কালার চার্ট দেওয়া আছে সেটা আস্তে আস্তে হতে শুরু করবে। যেমন তোমাকে আমি সংক্ষেপে দুইটা শব্দ ব্যবহার করেছিলাম, একটা হচ্ছে এনিলা আর একটা হচ্ছে খালানি। এনিলাটা ছিল তোমার অ্যাসিডের ক্ষেত্রে, অর্থাৎ অ্যাসিড নীলটাকে লাল করে, আর খালানি হচ্ছে ক্ষারক লালটাকে নীল করবে। তাহলে এটার ক্ষেত্রে তোমার দেখা যায় যে এটা হবে তোমার কি লাল হবে, গাঢ় লাল বর্ণের হবে, আর এটা গাঢ় নীল বর্ণের হবে। তাহলে তুমি বুঝতে পারবে এখানে তীব্র সেটা। যদি তোমার এখানে পিএস মানটা 0 আসে তাহলে সেটা হচ্ছে তীব্র অ্যাসিড, আর যদি পিএস মানটা তোমার 14 চলে আসে তাহলে সেটা হচ্ছে তীব্র ক্ষারক। তাহলে এই ছিল তোমার পিএস স্কেল। হ্যাঁ, এবার যে অংশটা দেখবো সেটা হচ্ছে যে আমরা পরীক্ষণের সাহায্যে কিভাবে পিএস এর মানটা বের করতে পারি সেটাই দেখবো। আর সেই মানটা হচ্ছে তোমার, বা সেই নামটা হচ্ছে তোমার পিএস পরিমাপন। অর্থাৎ পরীক্ষণের সাহায্যে আমরা কিভাবে পিএস মানটা পরিমাপ করতে পারি একটা দ্রবণ থেকে। হ্যাঁ, এখানে পরিমাপ করতে গেলে তোমাকে যে বিষয়গুলো সহায়তা নিতে হবে সেটা হচ্ছে এক, ইউনিভার্সাল ইন্ডিকেটর বা নির্দেশকও বলতে পারো, ইউনিভার্সাল নির্দেশক। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার এখানে পিএস পেপার, তারপর হচ্ছে তোমার পিএস মিটার। এগুলো কিন্তু তোমার অবহেলা করলে চলবে না, এগুলো তোমার জানার জন্য। আবার এগুলো কিন্তু তোমার মাঝে মাঝে 3-4 নাম্বারের জন্য চলে আসে 2 পাস পরীক্ষা। তোমাকে যদি ভালো রেজাল্ট করতে হয় তাহলে তোমার বইয়ে যে অধ্যায়গুলো আছে সবগুলো অধ্যায় সম্পর্কে তোমাকে ধারণা থাকতে হবে, প্রত্যেকটা পার্ট থেকে তোমার ধারণাটা থাকতে হবে। কারণ দেখা যায় যে তুমি যদিও মনে করো যে নবম অধ্যায়টা অনেকটাই সোজা বা তোমার এখান থেকে প্রশ্ন হয় না, আসলে কিন্তু না, সমন্বিত যে প্রশ্নগুলো হয় সেগুলোতে এই অংশটা দিয়ে দাও, অথবা তোমার এখানে মাঝে মাঝে একটা পূর্ণ সৃজনশীল থাকে। আর তোমাকে উপরের ক্লাসে ভালো জানতে হলে এই অধ্যায়গুলো অবশ্যই তোমাকে জানতে হবে। চলে আসে, এবার আমরা পাশে চলে যাই। এখানে দেখো পিএস এর পরিমাপন, ইউনিভার্সাল নির্দেশক। ইউনিভার্সাল নির্দেশক বলতে তোমার কি বোঝানো হয়? ইউনিভার্সাল নির্দেশক বলতে দেখো, তুমি কোনো একটা দ্রবণ নিলে, দ্রবণটা তোমার অ্যাসিড এবং ক্ষারকের সমন্বয়ে তৈরি হলো, এখানে অবশ্যই তোমার একটা বর্ণ থাকবে। হ্যাঁ, ইউনিভার্সাল নির্দেশক বলতে ঠিক এ ধরনের উপাদানকে বোঝানো হয়। এখানে তোমার একটা বর্ণ চলে আসলো, এখন বর্ণ আসার পর এটা কি তোমার তীব্র অ্যাসিড তীব্র ক্ষারক নাকি তোমার অ্যাসিড ধর্মী বা ক্ষারধর্মীর বর্ণ, সেটা তুমি বোঝার জন্যই এই ইউনিভার্সাল নির্দেশকটা ব্যবহার করতে পারো। অর্থাৎ ইউনিভার্সাল নির্দেশকটা যদি তুমি দ্রবণের মধ্যে যোগ করে দাও তাহলে তুমি দেখবে যে এটা আস্তে আস্তে করে বর্ণটা পরিবর্তন হতে শুরু করবে। তাহলে এই যে বর্ণের পরিবর্তন, বর্ণটা কি তোমার ক্ষারের যে পরিবর্তনটা হলে যে বর্ণ প্রদর্শন করে সেটা হলো না, অ্যাসিড ধর্মী হলে যে বর্ণের পরিবর্তন হলে যেটা প্রদর্শন করে সেটা হলো। তাহলে তুমি এখান থেকে খুব সহজে বলতে পারো পিএস পেপার। এটা আসলে তোমার এখানে পিএস এর যে মানটা আমরা বের করি, যেমন তোমার এখানে পেপারটা যোগ করে পেপারটাকে ওই দ্রবণের মধ্যে যোগ করলে এটা যে বর্ণের পরিবর্তনটা হবে সেটার উপর ভিত্তি করে তুমি বলতে পারো। তারপর হচ্ছে পিএস মিটার। পিএস মিটার বলতে বোঝানো হয় তোমার এখানে যে ইলেকট্রোড থাকবে, এই ইলেকট্রোডগুলো তুমি যদি দ্রবণের মধ্যে যোগ করে দাও তাহলে দেখা যাবে যে তোমার যে মিটারটা আছে সেটা ডিসপ্লের মধ্যে মান প্রদর্শন করতে শুরু করবে, যেটা খুব সহজে তোমার অ্যাসিড এবং ক্ষারক এর মানটা প্রদর্শন করতে সহায়তা করে। সেটা তুমি পাবে ব্যাটারি বিক্রি করে যে দোকানগুলো আছে বা এই জাতীয় যে
ইয়েগুলো আছে সেখানে গেলে তুমি দেখতে পাবে যে তারা তোমাকে যখন যে আইপিএস বা ইউপিএস এর যে ব্যাটারিগুলো আমরা ব্যবহার করি বা গাড়ির মধ্যে যে ব্যাটারিগুলো ব্যবহার করা হয়, এই ব্যাটারিগুলোর ক্ষেত্রে তোমার দেখবে যে তুমি নিয়ে গেলে বা তারা যখন তোমার কাছে দিবে তখন তারা এইভাবে অ্যাসিডের বা এই ধরনের মানটা নির্ণয় করে দেখায় তোমাকে, সহজে দেখতে পাবে তুমি সেখানে। আর লিটমাস পরীক্ষা, সেটা তোমার অবশ্যই মনে আছে, আমি এখানে সংক্ষেপে একটা শব্দ ব্যবহার করেছিলাম, সেটা ছিল খালানি, অর্থাৎ খার লাল লিটমাসটাকে নীল করে, তাহলে লিটমাস পেপারটা যোগ করে দিলেই কিন্তু তোমার এখানে বর্ণের পরিবর্তনটা হয়ে গেল, তাহলে তুমি বুঝতে পারবে সেটা আসলে কোন ধরনের বর্ণ প্রদর্শন করলো। হ্যাঁ, একটু খেয়াল করো তোমার এখানে, তাহলে এই ছিল পিএস এর পরিমাপন পদ্ধতিটা। তারপর আমরা চলে যাবে এখন তোমার পিএস এর গুরুত্বের মধ্যে। পিএস এর গুরুত্বের ক্ষেত্রে তোমাকে একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখতে হবে পিএস এর গুরুত্বটা। হ্যাঁ, পিএস এর গুরুত্ব আমরা শুরুতেই তোমার যে ক্ষেত্রে গুরুত্বটা দেখায় সেটা হচ্ছে তোমার কৃষি ক্ষেত্রে, তারপর হচ্ছে তোমার জীবদেহে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া, জীবদেহে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া পিএইচ। হ্যাঁ, সর্বশেষ যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার প্রসাধনী ব্যবহারে, এটা খুবই গুরুত্বপূর্ণ অনেকের জন্য, প্রসাধনী ব্যবহারে আর সতর্কতা অবলম্বন করতে হবে অবশ্যই। হ্যাঁ, আমরা এখানে যে বিষয়গুলো খেয়াল করবো, দেখো শুরুতে কৃষিক্ষেত্রে তোমার পিএস এর গুরুত্বটা অপরিসীম বা পিএস এর প্রতি তোমার গুরুত্ব দিতে হয়, তার কারণ হচ্ছে যে তোমার পৃথিবীর প্রত্যেকটা দেশে কিন্তু জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে ধীরে ধীরে, অর্থাৎ এই ক্রমবর্ধমান জনসংখ্যা খাদ্য যোগান দিতে গিয়ে পৃথিবীর প্রত্যেকটা দেশে কিন্তু আজ হিমশিম খাচ্ছে। এক্ষেত্রে তোমার কৃষিতে এসে এই পিএস এর মানের উপর গুরুত্ব দিতে হয়, তার কারণ হচ্ছে যে তোমরা বায়োলজির যে পঞ্চম অধ্যায়টা পড়ে থাকো খাদ্য পুষ্টি এবং পরিপাক, সেখানে গেলে তুমি দেখতে পাবে যে এখানে তোমার কিছু খনিজ উপাদানের কথা বলা আছে যেটা উদ্ভিদ গ্রহণ করে সে স্বাভাবিকভাবে তার বৃদ্ধিটা সংঘটিত করে থাকে। এখন তোমার এখানে দেখা যায় যে পিএস এর মানটা যদি তোমার নির্দিষ্ট থাকে, নির্দিষ্ট বলতে যেমন ধরো তোমার এখানে যদি পিএস এর মানটা 6 থেকে 8 পর্যন্ত হয়, এই মানগুলো কিন্তু তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট, এগুলো তোমাকে মনে রাখতে হবে। যেমন যদি তোমার পিএস এর পরিমাপ করে যদি ওই মাটির পিএস মানটা যদি 6 থেকে 8 পর্যন্ত হয়, তাহলে ওই মাটিটা খুব উদ্ভিদের জন্য খুবই উপকারী, অর্থাৎ সেখানে তোমার উদ্ভিদের প্রয়োজনীয় যে উপাদানগুলো আছে, যে আয়নগুলো আছে তার বৃদ্ধির জন্য সেগুলো গ্রহণ করতে পারবে। সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম তুমি যাই বলে থাকো, এই উপাদানগুলোকে সে খুব সহজে গ্রহণ করতে পারবে এবং তার বৃদ্ধিটা স্বাভাবিক হবে। আবার যদি ধরো তোমার পিএস মানটা 3 এর কম হয়, 3 থেকে যদি তোমার কম হয় এবং 10 থেকে যদি বেশি হয়, 3 এর কম এবং 10 এর যদি বেশি হয়, তাহলে কিন্তু সেখানে তোমার উদ্ভিদের যে প্রয়োজনীয় আয়নগুলো আছে সেই আয়নগুলো আর থাকে না, সেগুলো ধীরে ধীরে দ্রবীভূত হতে শুরু করে, বা যে প্রয়োজনীয় অণুজীবগুলো আছে অণুজীবগুলো আর থাকে না, যার কারণে তোমার উদ্ভিদের বৃদ্ধিটা ব্যাহত হয়। সেই জন্য তোমার কৃষিক্ষেত্রে কিন্তু তোমার গুরুত্বটা দিতে অনেক বেশি। তারপরে চলে আসে জীবদের বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া। আমরা যারা জীব আছে, জীব বলতে যাদের জীবন আছে তাদেরকে বোঝানো হয়। আমাদের প্রত্যেকের দেহটা কিন্তু বিভিন্ন রাসায়নিক উপাদানের সমন্বয়ে গঠিত। যেহেতু আমাদের দেহের মধ্যে বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান আছে, সেজন্য আমাদের দেহের মধ্যে কিন্তু অনেক ধরনের রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়ে থাকে। ফলে আমাদের দেহে কিন্তু পিএস মানটা খুবই গুরুত্ব সহকারে দেখতে হয়। তার কারণ হচ্ছে যে এখানে আমি কিছু মান ব্যবহার করবো তোমার জন্য, যেটা দেখে তুমি খুব সহজে বুঝতে পারবে আসলে তোমার এখানে কেন পিএস এর মানের প্রতি গুরুত্ব দিতে হয়। যেমন তোমাকে আমি বলে থাকি, তোমার নতুন যে বইটা আছে সেটার মধ্যে পিএস এর মানগুলো দেওয়া আছে। যেমন তোমার পাকস্থলীর ক্ষেত্রে পিএস মানটা 1 হয়ে থাকে, আর তোমার এখানে ধরো রক্তের ক্ষেত্রে পিএস মানটা খুবই গুরুত্ব দিতে হবে। তার কারণ হচ্ছে যে এই রক্তটা কিন্তু এমন একটা তরল পদার্থ যেটা তোমার অতি অল্প সময়ের মধ্যে তোমার সারা দেহের মধ্যে প্রবাহিত হয়। রক্তের ক্ষেত্রে আমরা যে পিএস মানটা দেখি সেটা হচ্ছে তোমার 7.43 থেকে 7.45। এই পরিবেশটা তোমার রক্তের মধ্যে থাকতে হবে, তাহলে তোমার দেহটা সুস্থ থাকবে বা স্বাভাবিক থাকবে। তারপরে চলে আসো আমরা যদি অগ্ন্যাশয়ের কথা চিন্তা করি, অগ্ন্যাশয়ের ক্ষেত্রে তোমার ক্ষারধর্মী হয়ে থাকে, সেটা হয় তোমার 8.1 হয়ে থাকে, অর্থাৎ একটা ক্ষারধর্মী পরিবেশ হয়। তোমাকে শুরুতে পাকস্থলীর কথাটা বললাম, পাকস্থলীর ক্ষেত্রে তোমার পিএস মানটা 1 হয়, তার কারণ সেখানে তীব্র অ্যাসিডধর্মী হয়ে থাকে। এর কারণ হচ্ছে যে আমরা যে প্রোটিন জাতীয় খাবারগুলো খাই, এই খাবারগুলো হজমের জন্য কিন্তু তীব্র অ্যাসিডধর্মী হতে হয় পরিবেশটা, যার কারণে সেখানে তোমার পিএস মানটা তোমার হয়ে থাকে, কি বলি 1 হয়ে থাকে পাকস্থলীর মধ্যে। হ্যাঁ, এরপরে দেখো মূত্র বা ইউরিন যেটাকে আমরা বলে থাকি, সেটা পিএস মানটা হয় 6, অর্থাৎ কিছুটা অ্যাসিডধর্মী হয়ে থাকে। এই ছিল তোমার জীবদের বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে পিএস মানের প্রয়োগটা। চলে আসে এবার প্রসাধনী ব্যবহার। প্রসাধনী তোমার আমরা অনেকে ব্যবহার করে থাকি। প্রসাধনী ব্যবহার ক্ষেত্রে কিন্তু তোমাকে সতর্ক হতে হবে, তার কারণ হচ্ছে যে এখানে ত্বকের একটা বিষয় আছে। নব্য জন্ম নেওয়া শিশুর ত্বকটা হয় ক্ষারধর্মী, যার কারণে সে যে প্রসাধনীগুলো ব্যবহার করে সেগুলো ক্ষারধর্মী হয়ে থাকে। আর আমরা যারা কিছুটা তোমার একটু বয়সে উপনীত হয়ে যাই, আমাদের ত্বকটা ধীরে ধীরে অ্যাসিডধর্মী হয়ে যায়, যার কারণে আমরা যে প্রসাধনী ব্যবহার করি সেটা অ্যাসিডধর্মী হয়ে থাকে। ফলে তোমার শিশুরা যে
প্রসাধনীগুলো ব্যবহার করে সেগুলো আমরা যেমন ব্যবহার করতে পারি না, ঠিক আমরা যে প্রসাধনীগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু শিশুরা ব্যবহার করতে পারে না। তাহলে আমাদের ত্বকের মধ্যে যে পিএইচ মানটা আছে সেটা আমরা একটু জেনে নেই। আমাদের ত্বকের পিএইচ মানটা হয় তোমার 4.5 থেকে 4.8 থেকে কিছুটা চেঞ্জ আছে এখন তোমার আগের বই থেকে 4.8 থেকে 5.5 হয়। তাহলে প্রসাধনী ক্রয়ের ক্ষেত্রে তোমাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। যে তোমার যে প্রসাধনী আছে সেটার মধ্যে তোমাকে অবশ্যই পিএইচ মানটা দেখতে হবে সেটা 4.8 থেকে 5.5 কিনা। না হয় এর থেকে কম বেশি হলে তোমার এটা কিন্তু খুব ক্ষতিকর দিক দেখা যায়। অনেক সময় তোমার ক্যান্সার হয়ে যায়, ত্বকের যে ক্যান্সার হয় সেটা হয়ে যায়, যার কারণে তোমার এই মরণবৃদ্ধি রোগ থেকে তোমাকে যদি সুরক্ষিত থাকতে হয় অবশ্যই তোমাকে এখানে পিএইচ মানটা দেখতে হবে তুমি যে প্রসাধনীগুলো ব্যবহার করবে প্রসাধনীগুলোর ক্ষেত্রে। চলে আসো এখন আমরা অতি গুরুত্বপূর্ণ একটা পার্ট দেখবো, আর সেটা হচ্ছে যে তোমার প্রশমন বিক্রিয়া। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। তুমি যে অধ্যায়টা পড়লে সম্পূর্ণ অধ্যায়ের ক্ষেত্রে প্রশমন বিক্রিয়া সংখ্যাটা আমি শুরুতে বলে দিচ্ছি তোমাকে। দেখো, প্রশমন বিক্রিয়া হচ্ছে যেসব রাসায়নিক বিক্রিয়া অ্যাসিড এবং ক্ষারের মধ্যে সংঘটিত হওয়ার মাধ্যমে নিরপেক্ষ পদার্থ হিসেবে লবণ আর পানি উৎপন্ন করে তাকেই প্রশমন বিক্রিয়া বলে। তাহলে এখানে শর্ত হচ্ছে যে বিক্রিয়াটা হবে অ্যাসিড এবং ক্ষারের মধ্যে, আর এখানে যে উপাদানটা তৈরি হবে বা যে উপাদানগুলো তৈরি হবে সেগুলো হবে নিরপেক্ষ। এই দুইটা সব অর্থ তোমার, এই দুইটা শব্দ তোমাকে জানতেই হবে, অর্থাৎ এটা তোমার এখানে নির্দিষ্ট। চলে আসো আমরা এখানে বিক্রিয়াগুলো একটু দেখে নিই। প্রশমন বিক্রিয়াটা ধরো তোমার এখানে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড লিখলাম, এটা অনায়াসে ক্ষারক, তুমি এখন চিনতে তোমার অসুবিধা নেই, তুমি চিনো। এরপরে ধরো তোমার এখানে অ্যাসিড লিখলাম, তাহলে তুমি জানো এটা বাংলায় লিখে দিচ্ছি আমি, দেখো ক্ষারক। এর আগের কিছু বিক্রিয়ার ক্ষেত্রে আমি এভাবে তোমাদেরকে বাংলা লিখে দিয়েছিলাম যাতে তোমরা সহজে বুঝতে পারো। এখানে তোমার যে উপাদানটা তৈরি হবে সেটা হচ্ছে লবণ এবং পানি, আর এই লবণ এবং পানিটা নিরপেক্ষ পদার্থ। তার কারণ হচ্ছে যে প্রশমন মানে কি, যেখানে তোমার একে অপরের প্রভাবটাকে হ্রাস করে দেয়, কমিয়ে দেয় বা তোমার নিরপেক্ষ করে দেয়। তাহলে এখানে লবণ হিসেবে তোমার NaCl তৈরি হবে, আর পানি হিসেবে তোমার পানিটা H2O। তাহলে এই ছিল তোমার প্রশমন বিক্রিয়া। এখান থেকে তুমি যে গুরুত্বপূর্ণ তথ্যটা জানতে পারবে সেটা হচ্ছে যে এখানে তোমার দুইটা বিষয় খুবই লক্ষণীয়। একটা হচ্ছে তোমার দেখো অ্যাসিডের ক্ষারকত্ব, এটা তোমাদের নতুন বইয়ে একটু হিন্টস দেওয়া আছে। আর হচ্ছে তোমার ক্ষারকের, এটা অ্যাসিড না লিখে অম্ল লিখলে ভালো হয়, অম্লের ক্ষারকত্ব, আর হচ্ছে তোমার ক্ষারকের অম্লত্ব। বিষয়টা খুবই গুরুত্ব সহকারে খেয়াল করবে, বিষয়টা একেবারেই সোজা। আর তোমাদের আমি আবারও বলছি, তোমাদের বিজ্ঞানের যে বইগুলো আছে এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, এগুলো একদম সোজা। তুমি যত সহজভাবে নিবে তত তোমার শিখতে সহজ হবে বা তুমি খুব সহজে আয়ত্ত করতে পারবে। চলে আসো, অম্লের ক্ষারকত্ব বলতে কি বোঝায়। আমি এখানে একটা বিক্রিয়া লিখতাম, এখানে তোমার অম্ল এবং ক্ষারক উভয় উপাদানই ছিল, এবং এখানে নিরপেক্ষ পদার্থ লবণ আর পানি তৈরি হলো। হ্যাঁ, অম্লের ক্ষারকত্ব বা ক্ষারকের অম্লত্ব বলতে কি বোঝায় তুমি একটু খেয়াল করো ভালো করে। এখানে তোমার অম্লের ক্ষারকত্ব বলতে বোঝানো হয়, দেখো কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার মধ্যে এক অণু অ্যাসিড কি পরিমাণ হাইড্রোজেনটাকে ক্ষারকের সাথে বিক্রিয়ার ক্ষেত্রে কি পরিমাণ হাইড্রোজেনটাকে সে আয়নে পরিণত করতে পারে তাকে বলা হয় অম্লের ক্ষারকত্ব। আমি আবার বলছি, দেখো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে অ্যাসিড এবং ক্ষারকের মধ্যে যখন বিক্রিয়াটা সংঘটিত হবে তখন তোমার এক অণু অ্যাসিড কি পরিমাণ হাইড্রোজেনকে আয়নে পরিণত করতে পারবে সেটাকে বলা হয় তার ক্ষারকত্ব। যেমন তুমি একটু খেয়াল করো, ধরো তোমার এখানে আমি তোমাকে দেখাই, কিছু অ্যাসিড লিখে দেই। ধরো তোমার এখানে HCl লিখলাম, ধরো তোমার এখানে H2SO4 লিখলাম, সালফিউরিক অ্যাসিড লিখলাম, ফসফরিক অ্যাসিড লিখলাম। তুমি খুব সহজে কিন্তু দেখে বুঝতে পারছো এ যখন বিক্রিয়া করবে তখন একটা হাইড্রোজেনকে আয়নে পরিণত করবে, এই দুইটা কি করবে, এই তিনটাকে করতে পারবে। তাহলে তার ক্ষারকত্ব হচ্ছে 1, অর্থাৎ সে একটা ক্ষারকের সাথে বিক্রিয়া করবে, আর সে হচ্ছে তোমার 2, আর সে হচ্ছে 3। তাহলে চলে আসো, আমি এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করে বিক্রিয়াটা দেখালাম, সেজন্য আর দেখাচ্ছি না। আমরা সালফিউরিক অ্যাসিড এবং ফসফরিক অ্যাসিড ব্যবহার করে তোমাকে দেখাবো। ধরো তোমার এখানে যদি সালফিউরিক অ্যাসিডটা বিক্রিয়া করে, তাহলে ধরো সে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলো। তো এখন সে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে তাহলে তোমার এখানে কি লবণটা তৈরি হবে, দেখো সোডিয়াম সালফেট লবণ তৈরি হবে, আর তার সাথে তোমার কি তৈরি হবে, এখানে পানি তৈরি হবে H2O। তাহলে এখানে সমতাকরণের জন্য দেখো এখানে তোমাকে 2 ব্যবহার করতে হচ্ছে, ঠিক আছে, আর এখানে তুমি 2 ব্যবহার করো, তাহলে তোমার সমতাকরণটা হয়ে গেল। হ্যাঁ, এখন তুমি একটু খেয়াল করো তো, এখানে তোমার অ্যাসিডের অণু হচ্ছে মাত্র একটা, অর্থাৎ একটা সালফিউরিক অ্যাসিড সে বিক্রিয়া করলো 2 অণু সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তাহলে সে বিক্রিয়া গেলে তোমার এই দেখো 2টা হাইড্রোজেনকে আয়নে পরিণত করে দিতে পারলো, যার কারণে সে এখানে কি করলো, 2টা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কিন্তু বিক্রিয়া অংশগ্রহণ করলো। এই কারণে বলা হয়ে থাকে তোমার এক অণু যে অ্যাসিডগুলো হয় তাদের ক্ষারকীয় মান হয় 1, অর্থাৎ এক ক্ষারকীয় হয় 2
দুইটা হাইড্রোজেনকে যখন সে আয়নে পরিণত করতে পারবে তখন সে দ্বিক্ষারকীয় হবে, আর তিনটা হাইড্রোজেনকে যখন সে আয়নে পরিণত করতে পারবে তখন সে ত্রিক্ষারকীয় হবে। যেমন দেখো ফসফরিক অ্যাসিডের ক্ষেত্রে যে বিক্রিয়াটা আমি দেখাবো এখন, সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া গেলে তোমার এখানে কি উৎপন্ন হবে বলো তো? ঠিক একই রকম ভাবে সোডিয়াম ফসফেট উৎপন্ন হবে NH3PO4, আর তার সাথে তোমার এখানে পানি উৎপন্ন হবে। এখন তুমি দেখো এটা সমতাকরণ করতে হবে তোমাকে। সমতাকরণের ক্ষেত্রে তোমাকে একটু খেয়াল করতে হবে, এখানে এটা সমতাকরণটা একটু ভিন্ন প্রকৃতির। কিভাবে ভিন্ন প্রকৃতির তোমাকে আমি বলি, দেখো তোমার এখানে হাইড্রোজেন হচ্ছে 3টা, তোমার এখানে হাইড্রোজেন হচ্ছে কয়টা? 2টা। তাহলে তোমাকে এখানে দেখো বিপরীত করতে হবে, এখানে 3 আছে এখানে 2 আছে, তাহলে এটাকে তুমি 2 দ্বারা গুণ করবে আর এটাকে 3 দ্বারা গুণ করবে, ঠিক আছে তো? হ্যাঁ, এখন তুমি দেখো ফসফেট কয়টা হয়ে গেল? 2টা হয়ে গেল, তাহলে তুমি এখানে 2 দাও। এখন তুমি খেয়াল করো সোডিয়াম কয়টা হয়ে গেল? 6টা হয়ে গেল, তাহলে এখানে তোমাকে 6 দিতে হচ্ছে। এবার দেখো টোটালি সমতাকরণটা সমান হয়ে গেল। তাহলে এই ছিল তোমার মূলত অম্লের ক্ষারকত্ব। নিশ্চয়ই বুঝতে পারছো খুব সহজে। ঠিক একই রকম ভাবে ক্ষারকের অম্লত্বটাও একই রকমই হয়, এরকমই একদম সহজ একটা জিনিস। যেমন তোমাকে আমি এখানে অ্যাসিডের ক্ষেত্রে একক্ষারকীয়, দ্বিক্ষারকীয়, ত্রিক্ষারকীয় বললাম, ঠিক ক্ষারকের ক্ষেত্রেও এক অম্লীয়, দ্বিঅম্লীয়, ত্রিঅম্লীয় হয়। যেমন ধরো তোমাকে আমি লিখে দেখাই, সোডিয়াম হাইড্রোক্সাইড এক অম্লীয়। তারপরে ধরো যদি তোমাকে এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড লিখে দেখায় দ্বিঅম্লীয়, আর যদি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড লিখে দেখায় তাহলে সে হচ্ছে কিন্তু ত্রিঅম্লীয়। আমি আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। বিক্রিয়াগুলো ঠিক একই রকম হবে। বিক্রিয়াটা অবশ্যই তুমি লিখতে পারবে, তাহলে বিক্রিয়াটা অবশ্যই লিখে নিও, কিন্তু বিষয়টা ক্লিয়ার? তাহলে এই ছিল তোমার মূলত প্রশমন বিক্রিয়া থেকে তোমার গুরুত্বপূর্ণ পার্টটা। এখন তুমি অনেক কিছুই বুঝতে পারছো। এই যে লবণগুলো তৈরি হয়, লবণগুলো তৈরি হওয়ার ক্ষেত্রে আরেকটা তথ্য তোমার এখানে আছে। দেখো আমি যদি এখানে এই সোডিয়াম ক্লোরাইডটাকে ভেঙে লিখে দেখাই, এটা ভেঙে লিখলে দেখো Na+ হয় আর Clটা মাইনাস হয়। তুমি একটু ভালো করে খেয়াল করবে, এখানে যে সোডিয়ামটা ছিল সে কিন্তু আসলে দেখো ক্ষারকের অংশ থেকে, যে ক্লোরাইড আয়নটা আছে সে কিন্তু আসলে অ্যাসিডের অংশটা থেকে। তাহলে যে লবণটা তৈরি হয়, লবণে একটা অংশ থাকে তোমার ক্ষারকের, একটা অংশ থাকে অ্যাসিডের। যার কারণে তোমাদের মনে আছে কিনা আমি তোমার অ্যাসিডের সাথে পানি বিক্রিয়ার ক্ষেত্রে ওই যে উভধর্মী একটা দ্রাবকের যে প্রশ্ন ছিল সেখানে তোমাকে বলেছিলাম এদিকে তোমার যে অংশটা অ্যাসিড ছিল সেটা এখানে এসে ক্ষারক হয়ে গেল, এখানে যে ক্ষারক ছিল সে এখানে এসে অ্যাসিড হয়ে গেল। কেন হয়ে গেল? এই পরিবর্তনের কারণে হয়ে গেল। Na+, তার মানে কি? তার মাঝে কি ইলেকট্রন বেশি? না, তার মাঝে ইলেকট্রন বেশি না, তার মাঝে প্রোটন বেশি। আর এখানে যে Cl- দেখতে পাচ্ছ, এই Cl- কি? তার মাঝে কিন্তু ইলেকট্রনটা বেশি, প্রোটন না। প্রোটন কম, ইলেকট্রন বেশি, একটা ইলেকট্রন বেশি প্রোটন অপেক্ষা, যার কারণে সে Cl- হয়ে গেল। তাহলে এখন তুমি দেখো সে কি করতে পারবে? সে ইলেকট্রনটাকে ত্যাগ করবে, আর সে কি করবে? সে গ্রহণ করবে। তাহলে ক্ষারক মানে কি? আমরা ব্রনস্টেড-লাউরি বা প্রোটন তত্ত্ব মতবাদ অনুযায়ী বলতে পারি তোমার Na+ মানে কি? সে গ্রহণ করবে, আর সে কি করবে? ত্যাগ করবে। তাহলে সে হচ্ছে কি? ক্ষারক, সে হচ্ছে অ্যাসিড। ক্লিয়ার সবার? বুঝতে পারছো অবশ্যই সহজে, ঠিক আছে? তাহলে হ্যাঁ, এই ছিল প্রশমন বিক্রিয়া থেকে তোমার কথাগুলো বা যে তথ্য আছে তথ্যগুলো। এখন চলে আসো আমরা প্রশমন বিক্রিয়ার গুরুত্বটা দেখে নিই। পিএসের গুরুত্বের মতো প্রশমন বিক্রিয়ারও ঠিক একই রকম গুরুত্ব আছে। প্রশমন বিক্রিয়ার গুরুত্বগুলো তোমার আমরা পরিপাকের ক্ষেত্রে দেখতে পারি, দাঁতের যত্ন দেখতে পারি, বা তোমার এখানে ওই কৃষিক্ষেত্রেও দেখা যায় প্রশমন বিক্রিয়ার গুরুত্বটা। শুরুতে আমরা পরিপাকের ক্ষেত্রে একটু দেখি। পরিপাকের ক্ষেত্রে তোমার এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের কথাটা শুরুতে চলে আসে, কারণ আমাদের পাকস্থলী গাত্রটা তোমার সৃষ্টিগতভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা নির্মিত, এবং প্রতিনিয়ত এখান থেকে তোমার কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিডটা নিঃসৃত হচ্ছেই। যারা খাদ্য অনিয়ম করে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু তোমার এই সমস্যাটা দেখা দেয়, তারা তোমার গ্যাস্ট্রিকে আক্রান্ত হয়ে যায়, যেটা অনেক দিন ধরে ভুগলে সেটা গ্যাস্ট্রিক আলসার বা পেপটিক আলসার হয়ে যায়, এবং এটা খাদ্যনালীর মধ্যে বা পাকস্থলীর মধ্যে ক্ষত সৃষ্টি করে, যেটা মরণবেদী ক্যান্সারের রূপ নেয়। যার কারণে এখানে তোমাকে খাদ্য গ্রহণে অবশ্যই সচেতন হতে হবে, যে খাদ্যগুলো গ্রহণ করলে তোমার অ্যাসিডের ধর্মটা বৃদ্ধি পাবে এগুলো তোমাকে পরিহার করতে হবে। আর যখন তোমার অ্যাসিডের ধর্মটা বৃদ্ধি পেয়ে যায় তখন তোমাকে অবশ্যই এর বিপরীত ধর্ম হিসেবে অম্ল জাতীয় উপাদান গ্রহণ করতে হবে। আর সেই অম্ল জাতীয় উপাদানটা হচ্ছে তোমার এখানে হতে পারে সেটা অ্যান্টাসিড জাতীয় ওষুধগুলো, যেমন তোমার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। চলে আসে এবার দাঁতের যত্নে। দাঁতটাকে তোমার ক্ষতি করে থাকে, আমরা যে মিষ্টি জাতীয় খাবারগুলো খেয়ে থাকি সেগুলোই মূলত দাঁতের মধ্যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বা এই জাতীয় উপাদানগুলো বৃদ্ধি করে ফেলে। এর ফলে তোমার দাঁতের যে এনামেল আছে এনামেলটা নষ্ট হয়ে যায় এবং দাঁতগুলো ক্ষয় হয়ে যায়। যার কারণে আমরা যে তোমার পেস্ট ব্যবহার করি এই পেস্ট কিন্তু তোমার ক্ষারধর্মী হয়ে থাকে, ফলে তোমার এখানে প্রশমন বিক্রিয়া সংঘটিত হয়, যার কারণে আমাদের দাঁতগুলো সুরক্ষিত থাকে। শিশু বাচ্চা যারা, তাদের ক্ষেত্রে তোমার দাঁতের সমস্যা সবচেয়ে বেশি হয়, কারণ হচ্ছে যে তারা কিন্তু ব্রাশ করতে বেশি একটা আগ্রহ দেখে না, অনীহা প্রকাশ করে। যার কারণে এছাড়া তারা মিষ্টি জাতীয় খাবার কিন্তু বেশি গ্রহণ করে, চকলেট বা এই জাতীয় অনেক খাবারগুলো বেশি গ্রহণ করে।
করে ফেলে, যার কারণে তাদের দাঁতের সমস্যা সবচেয়ে বেশি হয়। কৃষিক্ষেত্রে তোমার অবশ্যই প্রসূন বিক্রির গুরুত্ব দিতে হবে। তার কারণ হচ্ছে যে আমরা এর আগের পার্টেই তোমার পিএস এর গুরুত্বের মধ্যে দেখে আসছি, পিএস এর যে মানটা ছিল অর্থাৎ অ্যাসিডধর্মী বা ক্ষারধর্মী হয়ে গেলে কিন্তু তোমার প্রসূন উৎপাদন ব্যাহত হয়। পিএস মানটা যদি তোমার 7 অর্থাৎ নিরপেক্ষের কাছাকাছি হয় তাহলে কিন্তু সেখানে প্রসূন উৎপাদনটা ভালো হয়, যেমন 6 থেকে 8 পর্যন্ত হলে। তো দেখা যায় যে যদি তোমার এখানে অ্যাসিড হয়ে যায়, অ্যাসিডীয় হয়ে যায় পরিবেশটা, তাহলে তোমাকে এখানে চুন প্রয়োগ করতে হবে। আর যদি তোমার ক্ষারধর্মী হয়ে যায় তাহলে এখানে তোমার বিভিন্ন ধরনের সার যে আমরা ব্যবহার করি, যেমন অ্যামোনিয়াম সালফেট বা এই জাতীয় যে সারগুলো ব্যবহার করে থাকে সারগুলো ব্যবহার করতে হবে, অর্থাৎ এগুলো অ্যাসিডধর্মী, যার কারণে প্রসূন বিক্রিয়া সংঘটিত হওয়ার মাধ্যমে এখানে নিরপেক্ষ পদার্থ তৈরি হয়ে যাবে বা তোমার এখানে পিএস মানটা 7 কাছাকাছি চলে আসবে, যার কারণে তোমার ফসল উৎপাদনটা ভালো হবে। হ্যাঁ, তারপরে চলে আসো এখন আমরা অ্যাসিড বৃষ্টিটা নিয়ে একটু কথা বলবো, তারপর চলে যাবে একটা গুরুত্বপূর্ণ অংশে, সেটা হচ্ছে তোমার পানির যে ক্ষরতাটা আছে সেখানে চলে যাব। অ্যাসিড বৃষ্টি বলতে তোমার কি বোঝানো হয়? অ্যাসিড বৃষ্টি হচ্ছে যে ধরো তোমার এখানে যখন একটা পরিবেশের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাসিড ধর্মী যে উপাদানগুলো আছে, যেমন অধাতব যে অক্সাইডগুলো আছে, এই অধাতব অক্সাইডগুলো কিন্তু তোমার অ্যাসিড ধর্মী হয়। ধাতব অক্সাইড হচ্ছে ক্ষারধর্মী। অধাতব অক্সাইডগুলো যখন বেড়ে যায় তখন তোমার দেখা যায় যে এগুলো যখন বৃষ্টি হয় তখন ওই পরিবেশে অধাতব অক্সাইডগুলো পানির সাথে বিক্রিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের অ্যাসিড জাতীয় উপাদান তৈরি করে ফেলে। আর এই অ্যাসিড জাতীয় উপাদানগুলো মূলত অ্যাসিড বৃষ্টি তৈরি করতে সক্ষম হয়। যেমন যদি তোমার কোনো একটা এলাকার মধ্যে বজ্রপাত হয় তাহলে সেখানে প্রায় তোমার 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপীয় পরিবেশ তৈরি হয়, ফলে পরিবেশ থেকে প্রচুর পরিমাণে তোমার নাইট্রোজেন এবং অক্সিজেন মুক্ত হয়। আর এই নাইট্রোজেন এবং অক্সিজেন মুক্ত হওয়ার হ্যাঁ, এখানে তোমার দেখো নাইট্রিক অক্সাইডটা উৎপন্ন হয়। পরবর্তীতে নাইট্রিক অক্সাইডটা যখন তোমার পানির সাথে বিক্রিয়া করবে, নাইট্রিক অক্সাইডটা তোমার বাইরের অক্সিজেনের সাহায্যে তোমার জারিত হওয়ার মাধ্যমে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করবে এবং এই নাইট্রোজেন ডাইঅক্সাইড পর্যাপ্ত পরিমাণে পানির সাথে বিক্রিয়ার মাধ্যমে এখানে দুই ধরনের অ্যাসিড তৈরি করবে। এর একটা হচ্ছে তোমার নাইট্রাস অ্যাসিড আর একটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। খেয়াল করবে কিন্তু ভালো করে বিক্রিয়াটা, একটার নাম হচ্ছে কি তোমার নাইট্রাস আর একটা হচ্ছে নাইট্রিক। ঋণাত্মক অংশের পরিমাণ কম হলে হয় আস আর বেশি হলে হচ্ছে ই। তাহলে সমতাকরণ এখানে তুমি দুই দিলেও সমতাকরণ হয়ে যাচ্ছে। এখানে যে নাইট্রাস অ্যাসিডটা তৈরি হয় এটা কিন্তু খুবই অল্প সময়ের জন্য তৈরি হয়ে থাকে এবং এটা পুনরায় আবার বায়ো অক্সিজেন দ্বারা জারিত হওয়ার মাধ্যমে নাইট্রিক অ্যাসিডও তৈরি হয়ে যায়। তাহলে একটু খেয়াল করে দেখো, এই যে অ্যাসিডগুলো তৈরি হলো এগুলো কিন্তু তোমার জলীয় দ্রবণে তৈরি হলো। জলীয় দ্রবণ বলতে এদের মধ্যে কিন্তু পানি আছে, অর্থাৎ এটা বিয়োজিত অবস্থায় কিন্তু তৈরি হয়ে যায়, যার কারণে এদেরকে আমরা অ্যাসিড বৃষ্টি বলে থাকি। সালফার অক্সাইডও কিন্তু তোমার অ্যাসিড বৃষ্টি তৈরি করে ফেলে, সালফিক অ্যাসিড তৈরি করে ফেলে, বা আমরা যে ইটভাটা আছে বা বিভিন্ন কলকারখানা আছে বা গাড়ি আছে এগুলো থেকে যে ধোঁয়াগুলো নির্গত হয়, অর্থাৎ যে অধাতব অক্সাইডগুলো আছে সেগুলো কিন্তু পরিবেশের মধ্যে তোমার অ্যাসিড বৃষ্টি তৈরিতে সহায়তা করে থাকে। আর এই অ্যাসিড বৃষ্টির কারণে কিন্তু তোমার অনেক ক্ষতিও হয়ে থাকে, অর্থাৎ এটা অনেকটা ক্ষতির কারণও হয়, যার কারণে তোমার যে বায়ু দূষণটা হয়, বায়ু দূষণ যদি রোধ করতে পারে তাহলে অ্যাসিড বৃষ্টিটা অনেকাংশেই তোমার কমে যাবে। চলে আসে এবার আমরা আমাদের গুরুত্বপূর্ণ যে পার্টের কথা বলেছিলাম সেখানে চলে যায়, সেটা হচ্ছে পানির ক্ষরতা। এটা কিন্তু তোমার জানা অত্যাবশ্যক। হ্যাঁ, পানির ক্ষরতাটা একটু খেয়াল করো। পানির ক্ষরতাটা কি দেখো, আমরা আগে বলতাম যে পানির অপর নাম হচ্ছে জীবন, কিন্তু এখন তুমি খেয়াল করলে দেখতে পাবে এখন বলা হয় বিশুদ্ধ পানির অপর নাম হচ্ছে জীবন। তার মানেটা কি? তার মানে পানিটা এখন অবিশুদ্ধ হয়ে গেছে অনেকাংশে। পানির ক্ষরতাটা তোমার দুই ধরনের হয়। একটা পানির ক্ষরতাটা কি আগে সেটা আমরা জেনে নিই। পানির ক্ষরতা বলতে বোঝানো হয় পানির মধ্যে যখন তোমার বিভিন্ন ধরনের লবণের উপাদানটা বেড়ে যায়, যেমন তোমার হতে পারে ক্লোরাইডের লবণ বা তোমার সালফেটের লবণগুলো যখন খুব বেশি বেড়ে যায় তখন সেটাকে তোমার পানির ক্ষরতা বলা হয়। যেমন তোমার ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম সালফেট বা ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট, এই জাতীয় সালফেট বা ক্লোরাইডের লবণগুলো বেড়ে গেলে সেটাকে ক্ষরতা বলা হয়। আর বাইকার্বনেট যে বা কার্বনেটের যে উপাদানগুলো আছে এগুলো যদি তোমার দ্রবীভূত হয় তাহলে এগুলো খুব বেশি সময়ের জন্য পানির মধ্যে অদ্রবণীয় অবস্থায় থাকে না, ধীরে ধীরে এটা দ্রবীভূত হয়ে যায়, যার কারণে তাদের ক্ষেত্রে তোমার কোনো ক্ষরতা তৈরি হয় না। ক্ষরতা মূলত হয়ে থাকে ক্লোরাইড এবং সালফেটের লবণের ক্ষেত্রে, এটা তুমি মনে রাখবে। তাহলে এখানে পানির ক্ষরতাটা দুই ধরনের হয়ে থাকে, যেহেতু এখানে তোমার দুই ধরনের উপাদানের কারণেই ক্ষরতাটা তৈরি হয়। পানির ক্ষরতা দুই ধরনের হয়, একটা হচ্ছে অস্থায়ী ক্ষরতা, একটা হচ্ছে স্থায়ী ক্ষরতা। অস্থায়ী ক্ষরতা হচ্ছে যে পানির মধ্যে যদি তোমার বাইকার্বনেট বা কার্বনেটের উপাদানগুলো দ্রবীভূত থাকে সেটাকে বলা হয় তোমার অস্থায়ী ক্ষরতা। আর স্থায়ী ক্ষরতা হচ্ছে যে যদি তোমার এখানে লবণের পানির মধ্যে দ্রবীভূত লবণের উপাদানগুলো যদি ক্লোরাইড বা সালফেটের হয়ে থাকে তাহলে সেটাকে বলা হয়ে থাকে তোমার স্থায়ী ক্ষরতা। অস্থায়ী ক্ষরতার ক্ষেত্রে দেখো, বা যে পানি যদি খরপানি হয়ে যায় তাহলে এখানে আমরা যে সাবান দিয়ে কাপড় কাচি, সাবানে কিন্তু ভালো একটা ফেনা তৈরি হয় না, কারণ এখানে যে রাসায়নিক বিক্রিয়াটা আছে সেটা স্বতঃস্ফূর্তভাবে সংঘটিত হয় না, যার কারণে তোমার এখানে ভালো করে সাবানের ফেনাটা তৈরি হয় না। এই কারণে তোমার স্থায়ী যে ক্ষরতাগুলো হয় বা যে খরপানিটা তৈরি হয় সেটা পরিবেশের জন্য ক্ষতিকর হয়ে যায়। স্থায়ী ক্ষরতা দূরীকরণের ক্ষেত্রে তোমাকে এখানে যে এটা অস্থায়ী যে ক্ষরতাটা তৈরি হয় এটা তোমার উত্তপ্ত করলে অর্থাৎ তাপ দিলে দেখা যায় যে এখানে কার্বনেটের উপাদানগুলো দ্রবীভূত হয়ে যায়, যার কারণে এটা তাপ দিলে কিন্তু তোমার মৃদু পানিতে পরিণত করা যায় অস্থায়ী ক্ষরতা যে পানিটা তৈরি হয়। আর স্থায়ী ক্ষরতা কিন্তু তাপ দিলে হয় না, এখানে তোমার কার্বনেট জাতীয় উপাদানগুলো যুক্ত করে দিতে হয়। যেমন তোমাকে আমি বিক্রিয়াটা দেখাই, দেখো তুমি একটু খেয়াল করে। ধরো তোমার এখানে ক্যালসিয়াম ক্লোরাইড আছে, এখানে যদি তুমি ধরো সোডিয়াম কার্বনেটটাকে যুক্ত করে দাও তাহলে তোমার এখানে দেখো ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয়, তার সাথে তোমার এখানে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়।
এখানে যে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয় বা তোমার এখানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড হলে ম্যাগনেসিয়াম কার্বনেট উৎপন্ন হতো, তো এই জাতীয় যে উপাদানগুলো তৈরি হয় ম্যাগনেসিয়াম বা ক্যালসিয়ামের যে আয়নের সাহায্যে যে কার্বনেটটা তৈরি হয়ে যায়, এটা কিন্তু তোমার ধীরে ধীরে দ্রবীভূত হতে শুরু করে, বা অথবা তোমার এখানে এটা অদক্ষেপ হিসেবে জমা হয়, তাহলে অদক্ষেপটা কিন্তু তুমি খুব সহজে তোমার যে ইয়েটা আছে, উপাদানটা আছে, সেটা থেকে পৃথক করে নিতে পারো। তাহলে এভাবে আমরা মূলত তোমার স্থায়ী ক্ষার যে পানিগুলো হয় সেগুলোকে আমরা মৃদু পানিতে পরিণত করতে পারি। হ্যাঁ, চলে আসো, আমরা প্রায় তোমার এই অধ্যায় শেষ অংশে চলে আসছি। এখান থেকে তোমাকে আর দুইটা গুরুত্বপূর্ণ বিষয় টপিক জানতে হয়, সেটা হচ্ছে এর একটা হচ্ছে তোমার বিওডি আর একটা হচ্ছে সিওডি। বাকি অংশগুলো আমি বলছি না, তার কারণ হচ্ছে বাকি অংশগুলো তোমরা নিজেরা রিডিং করলেই পেরে যাবে। বিওডি এবং সিওডিটা তোমাকে একটু ধারণা দিতে হচ্ছে, তার কারণ হচ্ছে যেটা অনেকেই তুমি ভেজাল করে ফেলে, দেখা যায় যে ওডিওডি থাকার কারণে কাজ লেগে যায়। বিওডি বিওডি বলতে বোঝানো হয় বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, মানে জৈব অক্সিজেনের চাহিদা। জৈব অক্সিজেনের চাহিদা বলতে বোঝানো হয়, ধরো তোমার পানির মধ্যে যদি জৈব উপাদানের সাহায্যে পানিটা দূষিত হয়ে যায়, তাহলে এখানে তোমার ব্যাকটেরিয়ার সাহায্যে এটাকে পচাতে যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় সেটাকে বলা হয়ে থাকে তোমার জৈব অক্সিজেনের চাহিদা। আর সিওডি হচ্ছে তোমার কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, অর্থাৎ রাসায়নিক অক্সিজেনের চাহিদা। রাসায়নিক অক্সিজেনের চাহিদা বলতে বোঝানো হয়, দেখো পানির মধ্যে যে শুধুমাত্র তোমার জৈব উপাদান থাকে তা কিন্তু না, এখানে দুই ধরনের উপাদানই থাকতে পারে, জৈব এবং অজৈব। এই জৈব এবং অজৈব উপাদানগুলোকে তোমার ভাঙতে যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় সেটাকে বলা হয় সিওডি বা কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। এখানে তোমার খ নাম্বারে একটা প্রশ্ন আসে, সেই প্রশ্নটাকে তোমাকে আমি বলছি, কোন একটা দূষিত পানির মধ্যে বিওডি অপেক্ষা সিওডির মানটা বেশি হয়। তার মানেটা হচ্ছে যে দেখো, তোমার প্রশ্ন উত্তরটা কিন্তু চলেই আসছে কথাগুলোর মধ্যে, আবারও তোমাকে একটু বলে দিচ্ছি যাতে তুমি সহজে বুঝতে পারো। বিওডি বলতে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, অর্থাৎ জৈব অক্সিজেনের চাহিদা বোঝায়, যেখানে তোমার ব্যাকটেরিয়ার সাহায্যে পানির মধ্যে যে জৈব উপাদানগুলো আছে এগুলো ধীরে ধীরে পচতে শুরু করবে, অর্থাৎ পানির সাথে মিশ্রিত হবে। আর কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বলতে তোমার রাসায়নিক অক্সিজেনের চাহিদা বোঝায়, অর্থাৎ এখানে তোমার যে উপাদানগুলো আছে, রাসায়নিক যে উপাদানগুলো আছে সেগুলো তোমার ধীরে ধীরে পানির সাথে মিশতে শুরু করবে। তো রাসায়নিক উপাদানগুলো কিন্তু দুই ধরনের হয়, জৈব অজৈব দুই ধরনেরই কিন্তু হয়ে থাকে। তাহলে এখানে দুইটা উপাদানকে সে বিয়োজিত করতে অক্সিজেনটা লাগছে, আর এখানে একটা উপাদান লাগছে, তাহলে দুইটা অপেক্ষা একটা কিন্তু খুব কম দরকার হয়, তাহলে দুইটাতে বেশি দরকার হয়। সেজন্যই তোমার সিওডি এর ক্ষেত্রে বা সিওডি এর যে মানটা আছে সেটার ক্ষেত্রে তোমার দেখা যায় যে এখানে অক্সিজেনের পরিমাণটা বেশি লাগে, আর বিওডির ক্ষেত্রে অক্সিজেনের পরিমাণটা কম লাগে। ক্লিয়ার সবাই? আর যে অংশগুলো আছে সেগুলো তোমরা খুব সহজে বলতে পারবে বা সহজেই তোমরা বুঝতে পারবে অংশগুলো। তাহলে এই ছিল এই অধ্যায়ের আলোচনাটা। তোমার যে কোনো উপাদান যদি পানিতে উপস্থিত থাকে তাহলে সেই পানিটাকে দূষিত পানি ধরে নেওয়া হয়, যেমন তোমার বিওডি বা সিওডি যে কোনো একটা উপস্থিত থাকলে হবে, তবে সিওডিটা থাকলে বা এই যে উপাদানটা থাকলে তোমার বেশি পরিমাণ দূষিত ধরে নেওয়া হয়। ঠিক আছে, তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবে সবাই, আজকে এ পর্যন্তই। আর তোমরা ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে, সব ভালো থাকবে।